তো আমরা আজ আমাদের দ্বিতীয় ভিডিওতে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধানের যে দ্বিতীয় লেকচার, তাতে আমরা চলে এসেছি। এবং বেশি দেরি না করে আমরা খুব তাড়াতাড়ি কনস্টিটিউশনের গোটা বিষয়টাকে শেষ করার চেষ্টা করছি, কারণ কনস্টিটিউশন এমনিতেই খুব একটা ভাস্ট সিলেবাস, খুব অনেক জিনিস রয়েছে কনস্টিটিউশনের মধ্যে। তো আমরা আমাদের দিক থেকে যদি ডিলে করি তাহলে জিনিসটা আরও লেট হবে, তাই আমরা তাড়াতাড়ি যতটা পাচ্ছি সম্ভব আমরা একদিনে 2-3টে লেকচার যতটা আমাদের পক্ষে সম্ভব, যেদিন যতটা, সেইভাবে আমরা কভার করে নিচ্ছি। আর ইদানিং তোমরা হয়তো লক্ষ্য করেছো যে আমি বেঙ্গলিতে হঠাৎ করে সুইচ করলাম, লেকচার এক্সপ্লেনিংগুলোকে নিয়ে এলাম বেঙ্গলিতে। কেন? এটার কয়েকটা রিজন রয়েছে। ফার্স্ট রিজন হচ্ছে যে আমার কয়েকটা ভিউয়ার ফ্রেন্ডস যারা রয়েছে তারা আমাকে পার্সোনালি বলেছে যে এই বিষয়টা যদি একটু তুমি বেঙ্গলিতে এক্সপ্লেন করো তাহলে কি হয় যে আমাদের মাথায় জিনিসটা ক্যাচ করতে সবার পক্ষেই আর কি জিনিসটা একটু সুবিধের হয়। আর দ্বিতীয়, আমি আরেকটা জিনিসের জন্য আমার মেন কারণ বলতে পারো, যেটা আমি লক্ষ্য করলাম ইউটিউবের মধ্যে, যে যে কোনো বিষয়, এই আইন সংক্রান্ত যে কোনো আমাদের যে ল সাবজেক্টগুলো রয়েছে, সেটা কনস্টিটিউশন হোক বা যে কোনো বিষয় হোক আইনের, যখনই তুমি ইউটিউবে সার্চ করবে তুমি অনেক ভালো ভালো ভিডিও পাবে। নো ডাউট তুমি অনেক ভালো ভালো ভিডিও পাবে, এবং অনেক ভালো ভালো প্রতিষ্ঠান রয়েছে, তারা অনেক ভালো ভালো ভিডিও বানিয়েছে। যেমন পিডাব্লিউ, আনএকাডেমি, আরও ভালো ভালো সব প্রতিষ্ঠান, তাদের ভালো ভালো সব ভিডিও, তাদের ভালো ভালো সব শিক্ষক শিক্ষিকারা ভিডিও বানিয়েছে। কিন্তু তুমি লক্ষ্য করে দেখতে পাবে যে সব ভিডিওগুলো হয় হিন্দিতে রয়েছে, কিংবা ইংরেজি হিন্দি মিশিয়ে রয়েছে, এইরকম আর কি কম্পোজিশন। তুমি বেঙ্গলিতে আইন সংক্রান্ত বিষয়ের লেকচার খুব কমই খুঁজে পাবে। ইভেন না বললেই চলে, ঠিক আছে, মানে একদমই নেই। হয়তো একটা আধটা তুমি কোনো বিষয়ের খুঁজে পাবে, সেটা হয়তো কোনো শিক্ষক বা শিক্ষিকা শখের সাথে বানিয়েছে, বাট এই যে পড়ানো একদম ফ্রি অফ কস্ট, পুরো নোটস সুন্দরভাবে দিয়ে বা একদম এক্সপ্লেনেশন দিয়ে পড়ানো, এই জিনিসটা না খুবই কম এই বেঙ্গলি ভাষাতে। তো এই একটা লুপ হোল আমি খুঁজে পেলাম। তো আমি ভাবলাম যে এই লুপ হোলটাকে চলো ফিক্স করা যাক। তো সেই জন্য আমার এই পদক্ষেপ আর কি, বুঝলে তো? তো চলো শুরু করছি। ফার্স্টেই দেখো, আজ আমরা সেকেন্ড লেকচারে স্টার্ট করব কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস দিয়ে। প্রথমে আমরা কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস আমরা পড়ব। তো ইম্পর্ট্যান্ট ফ্যাক্টসের মধ্যে ফার্স্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস হচ্ছে দ্য কন্ট্রিবিউশন অফ এম এন রয়। এম এন রয়ের নামটা তোমরা সকলেই শুনেছো হয়তো। এম এন রয় খুব একজন ফেমাস ব্যক্তিত্ব ছিলেন। প্রথমে তিনি কংগ্রেস লিডার ছিলেন, পরবর্তীকালে তিনি আমাদের কমিউনিস্ট লিডার হিসাবে তিনি রূপান্তর হন, এবং তার হাত ধরেই ভারতবর্ষে কমিউনিজম ভারতবর্ষে আসে। তো এর এক বিশাল ইতিহাস রয়েছে, সেসব নিয়ে এখন আলোচনা করছি না, কারণ সেসব দিকে আলোচনা করতে গেলে আমাদের অন্যদিকে ট্র্যাক চলে যাবে। অ্যান্ড সেসব খুব ইন্টারেস্টিং জিনিস, অবশ্যই অন্য কোনো ভিডিওতে সেসব জিনিস আলোচনা করব। বাট এখন আমরা আমাদের যে বিষয় সংবিধান, ভারতের সংবিধান, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটার মধ্যে থাকার চেষ্টা করি। তো ভারতের সংবিধানে এম এন রয়ের কী কন্ট্রিবিউশন রয়েছে সেই বিষয়টা নিয়ে আজ আমরা পড়ব। তো তার কন্ট্রিবিউশন বলতে, এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, আমরা আগের ভিডিওতে দেখলাম যে শেষ পর্যন্ত কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রতিষ্ঠা হচ্ছে, এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কাজ হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে ড্রাফট করা। তো এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে প্রথম কনসেপ্ট, এই কনসেপ্টটা কিন্তু আমাদের এখানে এম এন রয় দিয়েছিলেন। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। সাথেই সেকেন্ড ইম্পর্টেন্ট ফ্যাক্টস হচ্ছে তোমার ব্যাগ অফ বড়োয়িংস। অনেক কিছু আমরা কনস্টিটিউশনের ছোটোর থেকেই তোমরা হয়তো শুনে এসছো যে অনেক কিছু জিনিসকে বড় করে, অনেক জায়গার থেকে ইন্সপিরেশন নিয়ে, অনেক জায়গা থেকে অনেক জিনিস টুকরো 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 নিয়েই আমাদের ভারতবর্ষের যে সংবিধান সেটা তৈরি করা হয়েছিল। এটা কিন্তু একেবারে সত্যি, অনেক জিনিস কিন্তু বড় করা হয়েছিল, এবং সেসব জিনিসগুলোকে আমরা ডেপথেও পড়বো। বাট জিনিসটাকে আগে জেনে রাখো ফ্যাক্ট আকারে। তারপরে থার্ড ফ্যাক্ট হচ্ছে যে এটা হ্যান্ড রিটেন। কি না, এটা হ্যান্ড রিটেন। সে সময় আমাদের ভারতবর্ষে কম্পিউটারের কোনো নাম চিহ্ন ছিল না, তো টাইপ করা করি এসব তো হবে না অবশ্যই। তো সেই সময় গোটা সংবিধানটাই কিন্তু হ্যান্ড রিটেন ছিল, এবং সেই সময় মানে স্পেশাল ক্যালিগ্রাফিস দিয়ে এই সংবিধানটি লেখানো হয়। যিনি ক্যালিগ্রাফি ছিলেন তার নাম হচ্ছে প্রেম নারায়ণ রায়জাদা। নামটা মনে রাখবে, নামটা অনেক সময় পরীক্ষায় বা শর্ট কোয়েশ্চেনে আসতে পারে। তো জিনিসটা একটু মাথায় রাখবে ফ্যাক্টস আকারে। আর আমরা চলে আসছি এটাকে কিভাবে করে, স্ক্রোল কিভাবে করব আমি, এইভাবে স্ক্রোল করব, ঠিক আছে। কিন্তু এটা চলে যাচ্ছে, স্লাইডারটা চলে গেলে তো সব সমস্যা হচ্ছে, তাই না? ওকে, সো লেট মি ট্রাই ইট ওয়ান্স।
এরকম হচ্ছে। তারপর যখন আমরা এইখানটাতে টাচ করার চেষ্টা করছি তখন তো আর আসছে না। তো যাই হোক, এটা নিয়ে আমরা পরে দেখব। কিন্তু এই যে বিষয়টা আমরা দেখছিলাম যে এটা হচ্ছে আমাদের লংগেস্ট রিটেন কনস্টিটিউশন, হাতে লেখা কনস্টিটিউশন এবং লংগেস্ট সাথে সাথেই। এবং এটার যে অরিজিনাল কপিজ রয়েছে এটা কোথায় রয়েছে না, লাইব্রেরি অফ পার্লামেন্ট অফ ইন্ডিয়াতে। পার্লামেন্টের যে লাইব্রেরি রয়েছে সেখানে এর অরিজিনাল কপিসগুলো রাখা রয়েছে হিলিয়াম কেসের মধ্যে। হিলিয়ামের মধ্যে রাখা রয়েছে কেন না, যেহেতু খারাপ হয়ে যেতে পারে, কাগজের ওপরে লেখা তো, তাই নষ্ট যাতে না হয়ে যায় তাই হিলিয়াম বাক্সের মধ্যে আমাদের রয়েছে। তো দেখো, ফার্স্ট আমরা যে ফিচার্সটা বড় করেছিলাম সেই ফিচার্সটা হলো আমাদের ব্রিটিশ কনস্টিটিউশন থেকে। এত বছর ভারত কিন্তু ব্রিটিশদের অধীনেই ছিল, তো এটাই স্বাভাবিক যে আমরা ব্রিটিশদের থেকেই সব থেকে বেশি আমরা ইন্সপায়ার্ড হব, তাই না? তো সেই জিনিসটাই আর কি, ইউকে যেটা ব্রিটিশ হিসাবে পরিচিত, ব্রিটিশ কনস্টিটিউশন, তো তাদের থেকে আমরা কী কী জিনিস আমরা ইন্সপায়ার্ড হয়েছিলাম, কী কী জিনিস বড় করেছিলাম। ফার্স্টে হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। ওদের যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ব্রিটেনে চলে সেই জিনিসটা আমরা ইন্সপায়ার হয়ে আমরা ভারতে সেই জিনিসটাকে নিয়ে এসেছিলাম। সাথে সাথে যে রুল অফ ল, তাদের যে ল মেকিং প্রসিডিওর, সিঙ্গেল সিটিজেনশিপের যে কনসেপ্ট, মানে আমাদের সেন্ট্রাল এবং স্টেট আলাদা আলাদা ভাগ তো, কিন্তু মানে প্রত্যেকের স্টেটে আলাদা আলাদা সিটিজেনশিপ হবে না, সবার একটাই সিটিজেনশিপ হবে অ্যাজ আ ইন্ডিয়ান। তো সেই সেই কনসেপ্টটা, সিঙ্গেল সিটিজেনশিপের কনসেপ্ট, স্পিকারের যে ইনস্টিটিউশনটা কেমন, তারপর ডক্ট্রিন অফ প্লেজার টেনিয়ার অফ সিভিল সার্ভেন্টস, এই সব জিনিসগুলো আমরা কিন্তু ব্রিটিশ কনস্টিটিউশন থেকে বড় করেছিলাম। তারপরে আমরা সেকেন্ড আমেরিকান কনস্টিটিউশনের কাছে গেছিলাম। আমেরিকান কনস্টিটিউশন থেকে, অর্থাৎ ইউএসের যে কনস্টিটিউশন, সেখান থেকে আমরা জুডিশিয়াল সিস্টেম এবং ফান্ডামেন্টাল রাইটসটা আমরা গৃহীত করেছিলাম। তারপরে চলে আসছি ক্যানাডিয়ান কনস্টিটিউশন। ক্যানাডিয়ান কনস্টিটিউশন থেকে আমরা কী কী নিয়েছিলাম না, ফেডারেল সিস্টেম উইথ স্ট্রং সেন্ট্রাল অথরিটি। ফেডারেল সিস্টেম জানো নিশ্চয়ই তোমরা, ফেডারেল সিস্টেম আমরা পড়লামও, পড়বো আর কি এখানেই, ঠিক আছে? এইটাতেই মনে হয় আছে, পড়িনি এর আগে, বুঝলে? এটার মধ্যেই দেখো ফেডারেলিজম রয়েছে। তো ফেডারেল সিস্টেম মানে হচ্ছে আমাদের স্টেট এবং সেন্ট্রাল, এই দুটোর মধ্যে যে পাওয়ার ফাংশনস, এই দুটো সমানভাবে ভাগ থাকে, বুঝলে? কিন্তু এই ক্ষেত্রে ফেডারেল সিস্টেমও থাকছে, সাথে সাথে কিন্তু স্ট্রং সেন্ট্রাল অথরিটি থাকছে, মানে সেন্ট্রালের কাছে একটু বেশি পাওয়ার থাকছে। এবং ফেডারেল সিস্টেমের আরও অনেক ফিচার্স রয়েছে, সেগুলো আমি ডিটেলে বলছি, তখন এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর রেসিডুয়াল পাওয়ার আমরা ক্যানাডিয়ান কনস্টিটিউশন থেকে নিচ্ছি। এখান থেকে আমরা সেন্ট্রাল এবং স্টেটের যে রিলেশন কীরকম হবে সেটা ক্যানাডিয়ান কনস্টিটিউশন থেকে আমরা ইন্সপায়ার হয়ে আমাদের কনস্টিটিউশনে আমরা সেটা ব্যাখ্যা করছি। তারপরে চলে আসছি আমরা আইরিশ কনস্টিটিউশনে। আইরিশ কনস্টিটিউশন থেকে খুবই উল্লেখযোগ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি নামে যেটা পরিচিত, সেটা আমরা আইরিশ কনস্টিটিউশন থেকে নিচ্ছি। প্রেসিডেন্টের ইলেকশন কিভাবে হবে সেসব বিষয়গুলো আমরা আইরিশ কনস্টিটিউশন থেকে নিচ্ছি। তারপরে আমরা অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে কনকারেন্ট লিস্ট নিচ্ছি, ফ্রিডম অফ ট্রেড অ্যান্ড সার্ভিস উইদিন দ্য বাউন্ডারি অফ আওয়ার কান্ট্রি ইন্ডিয়া। এই জিনিসটা আর কি আমরা অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে, মানে ভারতের মধ্যে একটা দেশের মধ্যে ট্রেড অ্যান্ড সার্ভিসের কীরকম কী ফ্রিডম থাকবে সেসব জিনিসগুলো আমরা অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে ইন্সপায়ার্ড হচ্ছি। তারপর ওয়েমার কনস্টিটিউশন থেকে আমরা যত এমার্জেন্সি প্রভিশনসগুলো রয়েছে সেগুলো ইন্সপায়ার্ড হয়ে নিয়ে তৈরি করছি। সোভিয়েত কনস্টিটিউশন থেকে 5 ইয়ার প্ল্যান, ফান্ডামেন্টাল ডিউটিস নেওয়া হচ্ছে। এবং একটা জিনিস মনে রাখবে, এমনটা কিন্তু হয়নি যে মানে কোনো একটা কনস্টিটিউশন থেকে কোনো একটা জিনিস দেখতে পেলো মানে সেই জিনিসটা কপি পেস্ট করে দেওয়া হলো আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশনে। এই জিনিসটা কিন্তু ভুল, অনেকেই বোঝে। তো এই জিনিসটা তোমরা ঠিকভাবে বোঝো যে যখনই কোনো একটা বাইরের কনস্টিটিউশন থেকে কোনো কিছু একটা নেওয়া হচ্ছে সেটা শুধু ইন্সপিরেশনের জন্য নেওয়া হচ্ছে, রেফারেন্সের জন্য নেওয়া হচ্ছে। এবং যখনই সেটাকে ভারতের কনস্টিটিউশনে সেটাকে অ্যাপ্লিকেবল করা হচ্ছে তখন সেটাকে কিন্তু ভারতের মতো করে মডিফাই করে কিন্তু ভারতবর্ষে নিয়ে আসা হচ্ছে বা ভারতের কনস্টিটিউশনে দেওয়া হচ্ছে। এই জিনিসটা কিন্তু ক্লিয়ার থাকবে সবসময়। তারপরে দেখো 8 হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এটা আমাদের ভারতবর্ষেই লাগু ছিল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের আগে পর্যন্ত। তো এখান থেকে আমরা অফিস অফ গভর্নরের জিনিসটাকে ইন্সপায়ার নিই। তারপর পাওয়ার অফ ফেডারেল জুডিশিয়ারি জিনিসটাকেও আমরা এখান থেকে ইন্সপায়ার্ড হই। আর সাউথ আফ্রিকান কনস্টিটিউশন থেকে খুবই উল্লেখযোগ্য অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন, মানে অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশনটা একটু রিজিড হবে, যাতে সহজেই কেউ কারো মানে আর কি কারো মন হলে এবং কোনো কিছু একটা নিজের স্বার্থে সে অ্যামেন্ডমেন্ট করে দিল কনস্টিটিউশনে, সেই জিনিসটা যাতে কেউ মিসইউজ না করতে পারে। তো সেই জন্য অ্যামেন্ডমেন্ট প্রসেসটাকেও একটা জটিলতার মধ্যে একটু রিজিড রাখা হয়েছে। সাথে সাথে এতটাও রিজিড নয় যে করতেই পারা যাবে না আর কি, ঠিক আছে? ইম্পসিবল এরকমটাও নয়, ইম্পসিবল বলছি না, বাট হ্যাঁ একটু রিজিড। এরপর দেখো টাইপ অফ ফেডারেশন।
ফার্স্ট হচ্ছে কামিং টুগেদার ফেডারেশন, এক্সাম্পল হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আর সেকেন্ড ওয়ান হচ্ছে হোল্ডিং টুগেদার ফেডারেশন, এক্সাম্পল হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়াতে তোমরা দেখেছো যে স্টেট হ্যাভ ইটস ওন পাওয়ার টু ফ্রিলি রুল অ্যান্ড মেকিং লজ, বাট দ্য স্টেট ইজ বাউন্ড টু সেন্ট্রাল। এই জিনিসটা দেখেছো, এবং এই জিনিসটার অপোজিটটাই হচ্ছে আমাদের ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেটা হচ্ছে কামিং টুগেদার ফেডারেশন। ঠিক আছে, অপোজিট বলবো না, বাট হ্যাঁ বলে এটা হচ্ছে হোল্ড করে রাখা হচ্ছে, আর ওটাতে মানে কামিং টুগেদার আর কি বোঝানো হচ্ছে, বুঝলে তো। তারপরে হোয়াট ইজ ফেডারালিজম? ফেডারালিজম জিনিসটা কি না, ফেডারালিজম ইজ এ পলিটিক্যাল কনসেপ্ট ওয়ার সোভারেন্টি অফ দ্য গভর্নমেন্ট ইজ কনস্টিটিউশনালি ডিভাইডেড বিটুইন দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড ইটস পলিটিক্যাল ইউনিটস। তোমরা জানো যে আমাদের তিনটে অর্গান নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। তিনটে অর্গানের মধ্যে কী কী তিনটে অর্গান? একটা হচ্ছে এক্সিকিউটিভ, একটা হচ্ছে লেজিসলেচার, একটা হচ্ছে জুডিশিয়ারি। তো দেখো এই জায়গাটাতে এটা একটু হয়েছে, এইটা হবে তোমার স্টেট, ঠিক আছে, আর এইটা হবে তোমার সেন্ট্রাল। সেন্ট্রালের কাছে এক্সিকিউটিভ কে না প্রেসিডেন্ট, সেন্ট্রালের কাছে লেজিসলেচার কে না পার্লামেন্ট, সেন্ট্রালের জুডিশিয়ারি কে না সুপ্রিম কোর্ট, আর স্টেটের এক্সিকিউটিভ হচ্ছে তোমার গভর্নর, স্টেটের লেজিসলেচার হচ্ছে স্টেট লেজিসলেচার, আর স্টেটের জুডিশিয়ারি হচ্ছে হাইকোর্ট। দেখো স্পেলিং টেলিংগুলো একটু মিস্টেক আছে, বুঝলে। এই নোটসগুলো একটু মানে আর কি কে করেছে আর কি, বুঝলে, প্রেজেন্টেশন বানাতে গিয়ে একটু গন্ডগোল করেছে, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। আমি পয়েন্ট আউট করে দিচ্ছি, আমার চোখে পড়লো, এবং তোমরাও কিন্তু চোখে পড়লে এই জিনিসগুলো একটু কনসিডার করো, কেমন? কারণ তাড়াতাড়ি বানাতে হয় তো, এবং আমাকে অনেকে হেল্প করে, তো এগুলো একটু ভুলভাল হয়ে যায়, ঠিক আছে, তো এগুলো একটু লক্ষ্য রাখবে। এরপরে দেখো এক্সিকিউটিভ, লেজিসলেচার এবং জুডিশিয়ারির কাজগুলো কার কী কাজ না, লেজিসলেচারের কাজ হচ্ছে কি, লেজিসলেচার হচ্ছে তোমার আইন বানাবে, ঠিক আছে, পার্লামেন্টের কাজ হচ্ছে আইন বানানো, কোনো একটা নতুন কোনো একটা আসবে, কোনো একটা আইন পাস হবে, তার কাজ হচ্ছে লেজিসলেচার, ঠিক আছে, মানে লেজিসলেচারের কাজ আর কি সেটা। এক্সিকিউটিভের কাজ কি না, এক্সিকিউটিভের কাজ হচ্ছে সেই আইনটাকে, যে আইনটা তোমার তৈরি হলো সেই আইনটাকে ইমপ্লিমেন্ট করা। এক্সিকিউটিভের কাজ হচ্ছে সেই আইনটাকে ইমপ্লিমেন্ট করা, আমাদের গোটা ভারতবর্ষের মধ্যে হোক বা কোনো একটা স্টেটের মধ্যে হোক, সেই আইনটাকে সব জায়গায় ইমপ্লিমেন্ট করা। এবং জুডিশিয়ারির কাজ হচ্ছে সেটাকে লক্ষ্য রাখা, যে আইনটা ঠিকঠাকভাবে ফলো হচ্ছে কি হচ্ছে না, যদি কেউ ফলো না করে থাকে তাহলে সেই জায়গাটাকে তাকে শুধরে দেওয়া, ঠিক আছে। যেরকম ধরো কোনো একটা আইন পাস হলো যে হেলমেট না চালাতে, মানে হেলমেট না পরে গাড়ি চালালে ফাইন হবে, তো এই জিনিসটা তোমার আইনটা কে বানাচ্ছে না, লেজিসলেচার প্রথমে বানাচ্ছে, অ্যাপ্লিকেশন কে করছে, এক্সিকিউটিভ করছে, আর জুডিশিয়ারি কী করছে না সেটার উপরে লক্ষ্য রাখছে। যদি কেউ আইনটা ভঙ্গ করছে তাহলে তাকে ফাইন দিতে হচ্ছে, পেনাল্টি দিতে হচ্ছে, এভরিথিং, রাইট। সেগুলো সুপ্রিম কোর্ট, হাইকোর্টে বিচার হচ্ছে, এভরিথিং। এই আর কি, এগুলো মুছে দিলাম। আহ, হুম। তারপরে ফিচার্স অফ ফেডারেল স্টেট। একটা ফেডারেল স্টেটের কী কী ফিচার্স রয়েছে, ওই যে আমি বলছিলাম যে ফেডারেল স্টেটের কী কী ফিচার, তো দেখো দেখে নাও। এখানে শেয়ারিং অফ পাওয়ার্স হবে, কেমন, পাওয়ার কিন্তু সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে কিন্তু ডিভাইডেড থাকবে, সাথেই কিন্তু বোথ আর ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড কোঅর্ডিনেট, দুজনেই কিন্তু স্বাধীন থাকবে। স্বাধীন কিসের মানে কিসের প্রেক্ষিতে তারা স্বাধীন থাকবে না, তারা নিজের মতো ল অ্যান্ড অর্ডার বানাতে পারবে। সেন্ট্রালও নিজের কোনো একটা যদি আইন বানাতে চায় গোটা ভারতবর্ষের জন্য, তো সে পার্লামেন্টের থ্রু দিয়ে বানাবে, কেমন। আর সেন্ট্রাল আর যদি স্টেট কোনো বানাতে চায় তাহলে সে স্টেট লেজিসলেচারের জন্য মানে তার নির্দিষ্ট স্টেটের জন্য সে আইন বানাবে কোনো একটা, কেমন। তো তারা ইন্ডিপেন্ডেন্ট ল অ্যান্ড অর্ডারের দিক থেকে, ঠিক আছে, তাদের বিচার ব্যবস্থা, হাইকোর্ট, সুপ্রিম কোর্টও আলাদা রয়েছে, গভর্নর, প্রেসিডেন্টও আলাদা রয়েছে, ডিফারেন্ট অর্গেনস, রাইট। তারপরে হচ্ছে ডিরাইভ পাওয়ার্স ফ্রম দ্য সেম সোর্স, দে ডিরাইভ পাওয়ার্স ফ্রম দ্য সেম সোর্স, লাইক ইন কেস অফ ইন্ডিয়া ইট ইজ কনস্টিটিউশন। সো এই জিনিসটাই আর কি, তারা একটাই সোর্স থেকে কিন্তু পাওয়ার নেবে, তাদের একটাই পাওয়ার সোর্স থাকবে, স্টেটেরও একটাই পাওয়ার সোর্স, স্টেটও যেখান থেকে পাওয়ার নেবে, আর আমাদের গোটা যে সেন্ট্রাল রয়েছে সেও কিন্তু ওখান থেকে পাওয়ার নেবে, অ্যান্ড নাইদার ইজ সাবঅর্ডিনেট টু ওয়ান অ্যানাদার, ঠিক আছে। এই জিনিসটা মনে হয় না ভারতবর্ষে 100% অ্যাপ্লিকেবল, বাট হ্যাঁ এটা একটা ফেডারেল স্টেটের কিন্তু বৈশিষ্ট্য। তারপরে এসেন্সিয়াল ক্যারেক্টার্স কী কী রয়েছে না, এসেন্সিয়াল ক্যারেক্টার্স এর মধ্যে রয়েছে দেখো, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার থাকবে অ্যামং দ্য থ্রি অর্গানস, আগেই বোঝালাম তোমাদেরকে, প্রত্যেকের কী কী কাজ সব কিছু এক্সপ্লেন করে দিলাম, যে তিনজনের মধ্যে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার থাকবে। দেখো রিটেন ডকুমেন্ট থাকবে, অবভিয়াসলি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনটা রিটেন কনস্টিটিউশন হচ্ছে, তো এটা রিটেন ডকুমেন্ট। তারপর থার্ড হচ্ছে সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন, কনস্টিটিউশন হচ্ছে সব থেকে সুপ্রিম
তো সুপ্রিমেসিও রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট ফোরাম আছে, তারপর রিজিডিটি থাকবে অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে, এত সোজা হবে না অ্যামেন্ডমেন্ট করে দেওয়া, কেমন। তারপরে হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার্স, টু সেট অফ গভর্নমেন্ট, সেন্ট্রাল অ্যান্ড স্টেট, সেন্ট্রাল এবং স্টেটে দুটো আলাদা আলাদা গভর্নমেন্ট থাকবে। এই কনসেপ্ট যেটা ডিভিশন অফ পাওয়ার, এটা তোমার 7 শিডিউলে আমাদের বলা রয়েছে, কেমন, আর্টিকেল 245 অ্যান্ড 246। এখানে ইউনিয়ন লিস্ট দেওয়া রয়েছে আর্টিকেলে, সেন্টারের ইউনিয়ন লিস্ট রয়েছে, স্টেটের জন্য স্টেট লিস্ট রয়েছে, আর সেন্টার এবং স্টেট দুজনের জন্য কনকারেন্ট লিস্ট রয়েছে, যেখানে দুজন মিলে চালাই, বুঝলে। তারপরে হচ্ছে ডিভাইড অফ পাওয়ার, মানে সেম সোর্স, ঠিক আছে, মানে ডিরাইভ পাওয়ার আর কি, সেম সোর্স থেকে তারা শক্তি তাদের মানে পাওয়ার অফ সোর্স যেটা বলে আর কি, কনস্টিটিউশনের থেকেই। এমন নয় যে প্রত্যেকটা স্টেটের আবার আলাদা আলাদা করে কনস্টিটিউশন আছে, এরকমটা কিন্তু নয়, দেশের একটাই কনস্টিটিউশন আছে। তো এইটাই আর কি। অ্যান্ড এই জিনিসটা আর কি 73rd অ্যান্ড 74th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আনা হয় জিনিসটা, ঠিক আছে। তো এই আর কি। তারপরে দেখো, ইন্ডিয়াতে 3 রকম সেটের গভর্নমেন্ট চলে, একটা চলে সেন্ট্রাল লেভেলে, একটা স্টেট লেভেলে, আর স্টেটের থেকেও আবার অধীনে আরেকটা মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত রয়েছে, মিউনিসিপ্যালিটি ফর দ্য আরবান এরিয়াজ অ্যান্ড পঞ্চায়েত ফর দ্য রুরাল এরিয়াজ। সো এই আর কি। এরপরে আমরা নেক্সট চলে যাচ্ছি সুপ্রিমেসি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এভরি অথরিটি ইজ সাবঅর্ডিনেট টু কনস্টিটিউশন। কনস্টিটিউশন হচ্ছে সব থেকে সুপ্রিম। প্রথমেই বললাম যে কনস্টিটিউশনের সুপ্রিমেসি, কিন্তু সব থেকে বেশি কনস্টিটিউশনের ঊর্ধ্বে কেউ নয়। তো প্রত্যেকটা যত অথরিটি আছে সবাই কিন্তু কনস্টিটিউশনের সাবঅর্ডিনেট। অ্যান্ড এভরি এটা এটা দুবার লেখা হয়ে গেছে, বুঝলে। এভরি ইনস্টিটিউশন ডিরাইভ ইটস পাওয়ার ফ্রম কনস্টিটিউশন। যত ইনস্টিটিউশন রয়েছে সকলে পাওয়ার পাচ্ছে কার কাছ থেকে? কনস্টিটিউশনের কাছ থেকে। তারপর ফেডারেল স্টেট কি? ফেডারেল স্টেট হচ্ছে সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড। ইন ফেডারেল স্টেট আ রিটেন কনস্টিটিউশন ইজ মাস্ট, যেটা আমাদের রয়েছে, অর্থাৎ এটা ফেডারেল স্টেট। ক্লিয়ার ডিমার্কেশন থাকবে, ইট রিমুভস আনসার্টেনিটি, ডিসস্যাটিসফ্যাকশন অ্যামং দ্য পিপল। এটা লংগেস্ট রিটেন কনস্টিটিউশন। রিজিডিটি রয়েছে, কমপ্লিকেটেড অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর, যার মানে আর কি অ্যামেন্ডমেন্ট প্রসেসের জন্য একটা বিশাল রয়েছে, মানে খুব বড় সড়ো প্রসেস রয়েছে। এর জন্য র্যাটিফিকেশন রিকোয়ার্ড ফ্রম হাফ অফ দ্য স্টেট টু ডু অ্যামেন্ডমেন্ট। মানে হাফের কাছাকাছি, প্রায় 50% স্টেটের কাছ থেকে সহমত হওয়া চাই, তবেই কোনো একটা কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট করা যায়, বুঝলে তো। দিয়ে পরে ফিচার্স ইনকনসিস্টেন্ট উইথ ফেডারেল প্রিন্সিপাল ইন ইন্ডিয়া। যেরকম ধরো ওয়ান কনস্টিটিউশন আমাদের রয়েছে, সিঙ্গেল সিটিজেনশিপ রয়েছে, ইনকনসিস্টেন্ট বলছে, মানে ফেডারেল স্টেট, ইন্ডিয়া ইজ আ ফেডারেল স্টেট, বাট স্টিল কিছু কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো আমাদের ইনকনসিস্টেন্ট। যেরকম আমাদের দেশে ওয়ান কনস্টিটিউশন রয়েছে, সিঙ্গেল সিটিজেনশিপ রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর, ইনডাস্ট্রাক্টেবল স্টেট, তারপরে এমার্জেন্সি প্রভিশনস, ইউনিয়ন পাওয়ার টু গিভ ডিরেকশনস, অল ইন্ডিয়া সার্ভিসেস অ্যান্ড স্টেট রিপ্রেজেন্টেটিভ। এই জিনিসগুলো একটু ইনকনসিস্টেন্ট ফিচার্স, বুঝলে তো, ফেডারেল প্রিন্সিপালের সাথে, যেগুলো ভারতের ফেডারেল প্রিন্সিপালের সাথে খাপ খায় না। তারপরে ফিচার্স ইনকনসিস্টেন্ট উইথ ফেডারেল, এই 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 জিনিসটা কেটে দিচ্ছি, এটা কিছু নয়, কেমন। সেন্ট্রাল ইনভ্যালিডিং স্টেট field for legislation. Article 249 when Rajya Sabha resolution. Article 250 হচ্ছে POE in operation, Parliament of India in operation. তারপরে হচ্ছে আর্টিকেল 252 or more state resolution. Article 253 give effect to international treaties. Article 355 357 legislative powers. India as a federal state. কেসি ওয়েরে ওয়াসি ফেডারেল বলেছে, ফেডারেল ইন ফর্ম বাট ইউনিটেরিয়ান স্পিরিট। মরিস জোনস বার্গেনিং ফেডারেলিজম, বার্গেন করতে হয়েছে, ওই যে বললাম না অনেক জিনিস ইনকনসিস্টেন্ট রয়েছে, তো সেই জন্য আর কি বিভিন্ন আর কি যারা অভিজ্ঞ লোক তারা এইসব বলেছে, বুঝলে। দিয়ে পরে বলছে কোপারেটিভ ফেডারেলিজম উইথ আ সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি, এসব আর কি বলেছে বিভিন্ন সব জ্ঞানী পণ্ডিতেরা। তো এই আর কি হচ্ছে বিষয়, আর কি বিষয়বস্তু, এর বেশি আর সেরকম কিছুই নেই এখানে। এরপরে ফেডারেশন অ্যান্ড কোফেডারেশনের মধ্যে পার্থক্য এখানে লেখা রয়েছে, যে এখানে ফেডারেশনে স্ট্রং অ্যাসোসিয়েশন থাকে, কনফেডারেশনে লুজ অ্যান্ড উইক, সেন্ট্রাল ইজ মোর পাওয়ারফুল অ্যান্ড কনফেডারেশনের স্টেট ইজ মোর পাওয়ারফুল। সিটিজেনশিপ হবে, এটা ও লেখা হয়ে গেছে, বুঝলে, এটা সিটিজেনশিপ হবে। তো সিটিজেনশিপ ইন ফেডারেশন অ্যান্ড সিটিজেনশিপ ইন ইউনিট হয়। ল ক্যান বি পাসড বাই দ্য সেন্টার অনলি অ্যান্ড ল ক্যান পাসড বাই দ্য স্টেট অলসো, লাইক, ঠিক আছে। ইন্ডিয়া অস্ট্রেলিয়া এক্সাম্পল হবে ফেডারেশনের, আর সুইডেন সুইজারল্যান্ড এসব হবে কনফেডারেশনের এক্সাম্পল।